নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্র ইউপিএসসি বাংলাতে। আজকে আমরা আগস্ট মাসের পলিটি এবং গভর্নেন্সের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে চলেছি। আমাদের মোটামুটি 4টের কাছাকাছি টপিক রয়েছে এবং তার মধ্যে থেকে 3টে হলো যেটা বিল পাস হয়েছে বা কোনো বিল রিপ্রেজেন্ট হয়েছে পার্লামেন্টে, সেই রিলেটেড আমাদের পড়তে হবে এবং কিছু নিউজ শর্টস রয়েছে। তা আজকে আমাদের প্রথম যেই টপিকটা সেটা হলো কনস্টিটিউশন 130th অ্যামেন্ডমেন্ট বিল। প্রথমে যে জিনিসটা জানতে হবে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যখন পার্লামেন্ট দ্বারা পাস হয় এবং তারপরে যখন প্রেসিডেন্ট তাতে অ্যাসেন্ট দেয়, অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট পার্লামেন্টের একটা কম্বাইন্ড পার্ট, কিন্তু প্রেসিডেন্টের অ্যাসেন্ট পাওয়ার পরেই বিল অ্যাক্ট হয়। এবার দেখা যাচ্ছে যে পার্লামেন্টে যে সমস্ত বিল পেশ হচ্ছে সবগুলো অ্যাক্ট হচ্ছে না, ফলে কিছু বিল অ্যাক্টে পরিণত হয়, কিছু বিল পার্লামেন্টে ফেল হয়ে যায়। এই জন্য যে নাম্বারে যদি 130 নাম্বার অ্যামেন্ডমেন্ট বিল হয় তাহলে অ্যাক্ট হওয়ার পরে এটা এর থেকে কমে যাবে, দেখা যাচ্ছে 110-এর কাছাকাছি এরকম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হবে। এটা তো গেল একটা জেনারেল কনসেপ্ট। এইবার জানতে হবে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দুটো জিনিস আপনারা মাথায় রাখবেন, যে এই বিলটা পেশ করার সময় কোনো প্রেসিডেন্টের অ্যাসেন্টের বা রেকমেন্ডেশনের প্রয়োজন পড়ে না পেশ করার সময়, কিন্তু যখন এই বিল পেশ হলো পার্লামেন্টে এবং তারপর সেটা পাশ হলো এবং তারপর প্রেসিডেন্টের কাছে গেল, তখন কিন্তু প্রেসিডেন্ট বাধ্য যে এই বিলে অ্যাসেন্ট দিতে। এটা সংবিধানের 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু এটা সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছে। এইবার আমরা এই বিল স্পেসিফিক কিছু বিষয় বুঝবো। তার আগে একটা জিনিস বিষয় বুঝতে হবে যে এই বিল কেন আনা হচ্ছে। রিসেন্ট টাইমসে দেখা গিয়েছে যে পার্লামেন্টে এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলোতে, মানে পার্লামেন্ট এবং বিধানসভা, বিধান পরিষদ, এই সমস্ত জায়গাতে যে এমপি এমএলএরা আসছে, বেশিরভাগ এমপির মধ্যে অলমোস্ট অ্যারাউন্ড 47% এমপির মধ্যে এমপি এমএলএদের মধ্যে ক্রিমিনাল চার্জেস রয়েছে, তাদের নামে ক্রিমিনাল চার্জেস রয়েছে। এইবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমপি এমএলএ তারা ক্যাবিনেট ফর্ম করছে, মিনিস্ট্রি ফর্ম করার পরেও তাদের উপরে কেস হচ্ছে এবং কেসে তারা জেলে যাচ্ছে, কিন্তু তারা মিনিস্ট্রি ছাড়ছে না, মিনিস্ট্রি তারা ধরে রেখে দিয়েছে। খুব রিসেন্ট একটা এক্সাম্পল হলো অরবিন্দ কেজরিওয়ালের এক্সাম্পল। আম আদমি পার্টির দিল্লিতে চিফ মিনিস্টার ছিলেন, ফর্মার চিফ মিনিস্টার অফ দিল্লি অরবিন্দ কেজরিওয়াল যখন কারাপশন চার্জেসে ওনার জেল হলো, উনি কন্টিনিউয়াস জেল থেকেই সরকার চালিয়েছেন। এইবার এটাতে একটা এথিক্যাল অ্যাঙ্গেল চলে আসে যে একজন যে চিফ মিনিস্টার, যে যার নামে ক্রিমিনাল কেসেস রয়েছে, সে জেল থেকে কি করে সরকার চালাচ্ছে, এটা কি এথিক্যালি রাইট অর রং? আর তার পার্টিতে কি আর কেউ নেই যে সে জেলে গিয়েছে, সে যতক্ষণ না জেল থেকে না বেরিয়ে আসছে ততক্ষণ সরকার চালাতে পারে? এই রিলেটেড কিছু বিবাদ এবং এথিক্যাল সিচুয়েশন আসাতে সরকার এই বিল নিয়ে এসছে। এইবার বিলের প্রবিধান কীগুলো প্রথমে দেখবে। এখানে বলেছে কি যে ইউনিয়ন হোম মিনিস্টার ইন্ট্রোডিউস কনস্টিটিউশনাল 130th অ্যামেন্ডমেন্ট বিল 2025 in Lok Sabha. Bill seeks to provide removal of Prime Minister, Chief Minister or any other minister in center or state governments and with Union Territory of Delhi who is held in custody for 30 consecutive days for a serious criminal offence. মানে একজন যদি মিনিস্টার থাকা অবস্থায়, সে যদি প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক বা যে কোনো মিনিস্টার হোক, সেন্টার কিংবা রাজ্যের বা ইউনিয়ন টেরিটরি অফ দিল্লির, সে যদি মিনিস্টার থাকা অবস্থায় তার জেল হয়, যে তাকে আরোপ হয়েছে এবং তাকে জেলে পাঠানো হয়েছে, সে বেল পায়নি,
এবং 30টা কনজিকিউটিভ ডে, পরপর 30 দিন সে জেলে রয়েছে, তখন 31তম দিনে হয় তাকে পদ ছেড়ে দিতে হবে, আর সে যদি না পদ ছাড়ে তাহলে অটোমেটিক্যালি তাকে সেই পদ থেকে বরখাস্ত করে দেওয়া হবে। এই জন্য এই বিল 3টে আর্টিকেলে সংশোধন আনতে চায়। 75, আর্টিকেল 75 হলো কাউন্সিল অফ মিনিস্টার্সের জন্য সেন্ট্রালের। আর্টিকেল 164 হলো স্টেটের কাউন্সিল অফ মিনিস্টারের জন্য। 239AA এটা দিল্লির জন্য। এই 3টে আর্টিকেলে সংবিধানের সংশোধনের প্রয়োজন রয়েছে, কনস্টিটিউশনের। এইবার এইটা সেম ইউটি অফ পুডুচেরির জন্যও লাগু হবে, কিন্তু সেটা গভর্নমেন্ট অ্যাক্টের থ্রু লাগু হবে, সেটা গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট বিল 2025-এর থ্রু হবে। এবং জম্মু কাশ্মীরেও লাগু হবে, সেটা জম্মু কাশ্মীর অ্যামেন্ডমেন্ট বিল 2025-এর থ্রু এটা লাগু হবে। এই বিলটা এটাকে অল 3 বিলস, মানে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট বিল আর জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল, এই 3টেকেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কিছু রেকমেন্ডেশন দেবে, সেই রেকমেন্ডেশন অনুযায়ী সরকার বিলে কিছু চেঞ্জ করতেও পারে, নাও পারে। তারপরে সেটা আবার লোকসভায় প্রেজেন্ট হবে। লোকসভায় প্রেজেন্ট হলে সেটা যদি পাস হয়ে যায় সেটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভা থেকে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে এবং প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেলে সেটা অ্যাক্ট হয়ে যাবে, সংবিধানে সংশোধন হয়ে যাবে এবং ওই দুটো বিলে সংশোধন হবে। এইবার এই বিলের প্রভিশনস কি প্রভিশনস অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 2025 বলছে, গ্রাউন্ডস অফ রিমুভাল, ইউনিয়ন মিনিস্টার, চিফ মিনিস্টার, স্টেট মিনিস্টার্স উইল বি রিমুভড ফ্রম দ্য অফিস ইফ দে অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন কাস্টাডি ফর 30 consecutive days for an offence punishable with 5 or more years of imprisonment. It also applies to the Prime Minister. মানে কি, যে দুটো কন্ডিশন এখানে ফিলফিল হতে হবে। একটা হলো যে কাউন্সিল অফ মিনিস্টার হতে হবে। কাউন্সিল অফ মিনিস্টার্স যদি, মানে সেই কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে চিফ মিনিস্টার আসে এবং তার কাউন্সিল অফ মিনিস্টার আসে স্টেটের ক্ষেত্রে, এবং প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স আছে এটা স্টেট আর ইউটির ক্ষেত্রে, এটা সেন্ট্রালের ক্ষেত্রে। এইবার কাউন্সিল অফ মিনিস্টার্স যদি কোনো অফেন্সের জন্য অ্যারেস্টেড হন, পুলিশ ধরে নিয়ে গেল, তাদের কোনো এখনো তাদের নামে কোনো কেস প্রুফ হয়নি, কিন্তু তারা অ্যারেস্ট হয়েছেন এবং তারা বেল পাননি, সেই ক্ষেত্রে তাদের যদি এই অ্যারেস্টের টাইম সীমা তারা যদি জেলে 30 দিনের উপরে কাটিয়ে ফেলেন, তাহলে 31তম যে দিন আসবে সেই দিনে তাদেরকে আইদার হয় রিজাইন করতে হবে অথবা অটোমেটিক্যালি তাদের এই পদ তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। এবং এই কেসটা কোন ক্ষেত্রে হবে, যেহেতু 2 বছর কারোর জেল হয়, মানে দেখা যাচ্ছে যে অ্যাক্টের জন্য বা যে ক্রাইমের জন্য তাকে জেলে ভর্তি করা হয়েছে, মানে জেলে রাখা হয়েছে, বন্দি করা হয়েছে, ভর্তি তো না বন্দি, সেক্ষেত্রে যদি একটা 2 বছরের হয় তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু অ্যাক্টের ক্রাইমের যে ক্রাইম করলে যেই সাজাটা হবে সেই সাজা যদি 5 বছরের ঊর্ধ্বে চলে যায়, 5 ইয়ার্সের ঊর্ধ্বে যদি সাজা হয়, তখন তাকে হলো এই 30 দিনের পরে পদ ছেড়ে দিতে হবে। মানে যদি ধরুন আপনার নামে কোনো কেস হলো, বা সরি আপনার না, কোনো নেতার নামে কোনো কেস হলো এবং সে মিনিস্টার, এবং সেই কেসে যদি তার সাজা হয় সেটা 5 বছর তার ঊর্ধ্বে সাজা হয়ে যাবে এবং সে 30 দিন ধরে জেলে রয়েছে, তখন তাকে অটোমেটিক্যালি পদ ছেড়ে দিতে হবে। প্রসিজিওর ফর রিমুভাল, ইউনিয়ন মিনিস্টার্স এক্সক্লুডিং পিএম, যদি কেন্দ্রের মিনিস্টার হন তাহলে 30 দিন হয়ে যাওয়ার পরে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে রেকমেন্ড করবেন, পিএম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রেকমেন্ড করবেন যে আমার এই মিনিস্টার মিস্টার এক্স, তিনি 30 দিন হয়ে গেছে তিনি জেলে রয়েছেন, তার ঊর্ধ্বে 5 বছরেরও বেশি
সাজার কেস রয়েছে, ফলে তাকে পদ থেকে সরিয়ে দিন। পিএম প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে এবং সেই মন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে। এবং যদি পিএম এক্ষেত্রে রেকমেন্ড না করে তাহলে অটোমেটিক্যালি এই মিনিস্টার কে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পড়ে নিয়ে একবার প্রভিধানটা। For union minister excluding PM, President must remove ministers on Prime Minister's advice to tendered by the 31st day of detention. If no advice is given, ministers will automatically cease to hold office from the 31st day. মানে 31তম দিনে অটোমেটিক্যালি তার পদ চলে যাবে যদি প্রাইম মিনিস্টার অ্যাডভাইস না করে। আর যদি প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করে তাহলে 31তম দিনে প্রেসিডেন্ট তাকে বার করে দেবে স্টেট মিনিস্টার থেকে। সিমিলার স্টেট মিনিস্টার্সের ক্ষেত্রে এক্সক্লুডিং সিএম বাদে বাকি যে সমস্ত মিনিস্টার স্টেটের রয়েছে যারা এমএলএ এবং মিনিস্টার স্টেট গভর্নমেন্টে, তারা যদি এরকম কোনো অফেন্সের জন্য যায় তাহলে আইদার সিএম বলবে, গভর্নরকে অ্যাডভাইস দেবে, সিএম গভর্নরকে অ্যাডভাইস দেবে 31st ডেটে যে আমার মিনিস্টার সে জেলে রয়েছে 30 দিন ধরে এবং তার নামে 5 বছরের ঊর্ধ্বের সাজার কেস হয়েছে, আপনি তাকে বার করে দিন, মিনিস্ট্রি থেকে সরিয়ে দিন। যদি সিএম না দেয় তাহলে অটোমেটিক্যালি 31st ডেতে ইনি রিমুভ হয়ে যাবেন, তারপর সিজ টু অফিস হয়ে যাবেন, তারপর থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রেও সেম, দিল্লিতে প্রেসিডেন্ট রিমুভ করবে। এখানে মনে রাখবেন কিন্তু যে লেফটেন্যান্ট গভর্নর এখানে রিমুভ করবে না, এখানে প্রেসিডেন্ট রিমুভ করবে। প্রেসিডেন্ট রিমুভস মিনিস্টার, কারণ লেফটেন্যান্ট গভর্নর সিএমকে অ্যাপয়েন্টমেন্ট করেন না দিল্লির ক্ষেত্রে, প্রেসিডেন্ট সিএমকে অ্যাপয়েন্টমেন্ট করেন। ফলে প্রেসিডেন্টই এখানে যে দিল্লির মিনিস্টারদের তাদেরকে বার করে দেবেন। আর চিফ মিনিস্টার, ইউনিয়ন স্টেট মিনিস্টার অর চিফ মিনিস্টার, পিএম আর দিল্লির চিফ মিনিস্টার, এদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে কি হবে, এই তিনজনে যারা এখানে এক্সক্লুডেড ছিলেন তাদের ক্ষেত্রে দ্য প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার্স মাস্ট টেন্ডার দেয়ার রেজিগনেশন বাই 31st consecutive day of the custody. If they fail to resign, they will automatically cease to hold the office from the day thereafter. মানে যে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার বা দিল্লির চিফ মিনিস্টার, স্টেটের চিফ মিনিস্টার বা দিল্লির চিফ মিনিস্টার, এদের ক্ষেত্রে কি হবে যে যদি 31st ডের মধ্যে তারা রিজাইন না করে তাহলে 31st ডেতে ধরে নেওয়া হবে যে তারা রেজিগনেশন দিয়ে দিয়েছে। নো বার অন রিঅ্যাপয়েন্টমেন্ট, মানে কি যে ধরুন একজন মিনিস্টার, স্টেট হোক বা সেন্টার হোক, একজন মিনিস্টার গেল জেলে, 30 দিন চলে গেল, 31তম দিনে তাকে পদ ছেড়ে দিতে হলো, হয় তাকে প্রেসিডেন্ট বা গভর্নর পদ থেকে সরিয়েছে বা অটোমেটিক্যালি সিজ হয়েছে, যে কোনো কারণে তাকে পদ ছেড়ে দিতে হলো। এবার দেখা যাচ্ছে 35তম দিনে সে ছাড় পেল, সে আবার 36তম দিনে এই পদ গ্রহণ করতে পারবে। মানে যে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা যে কোনো মিনিস্ট্রিতে সে আবার জয়েন করতে পারবে 36তম দিনে। যদি 35-এর জায়গায় এটা 45 হয় তাহলে 46তম দিনে সে জয়েন করবে। যেদিনই তাকে সে আবার জেল থেকে ছাড়া পাবে সেই দিনই সে আবার অ্যাজ এ মিনিস্টার জয়েন করতে পারবে, কিন্তু তাকে ছাড়া পেতে হবে। আর্গুমেন্টস ইন ফেভার অফ বিল, এই বিলের ফেভারে কী কী আর্গুমেন্টস রয়েছে? একটা হলো যে কনস্টিটিউশনাল মোরালিটি অ্যান্ড এথিক্যাল গভর্নেন্স। সুপ্রিম কোর্ট ইন Manoj Narula versus Union of India 2024 had indicated that morality is intrinsic to constitutional framework, arguing against appointing persons with serious criminal charges as ministers. সুপ্রিম কোর্ট কি বলেছে যে মানোজ নারুলা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে 2014-এ যে কনস্টিটিউশনাল মোরালিটি মানে কি, যে কনস্টিটিউশনের যে একটা মানে মোরাল রয়েছে সেইটা, যে কনস্টিটিউশনের যে একটা আত্মা বলা যায় এবং সৎ, সেটা
কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতরেই রয়েছে, কনস্টিটিউশন থেকে আলাদা। কনস্টিটিউশন চায় যে মানুষ যারা এই কনস্টিটিউশনকে প্রোটেক্ট বা প্রিজার্ভ বা কনস্টিটিউশন অনুযায়ী চলার জন্য আসছে তারা মোরালি কারেক্ট হবে। এটা কনস্টিটিউশনের একটা ইন্ট্রিনসিক ফ্রেমওয়ার্ক, এটা ভিতরেই রয়েছে, এটা আলাদা করে কোনোভাবে কোনো অ্যাক্টের থ্রু জারি করতে হবে না। এটা কনস্টিটিউশন একটা জীবিত বিষয় এবং এটা স্যাংটিটি, এটা পবিত্র জিনিস। প্রোটেক্টিং পাবলিক ট্রাস্ট। প্রোটেক্টিং পাবলিক ট্রাস্ট মানে কি, যে আপনি যদি দেখেন যে আপনার দেশের বা রাজ্যের মিনিস্টার সে জেলে রয়েছে এবং জেল থেকে সে সরকার চালাচ্ছে, তাহলে আপনার মানে যে রাজ্যের যে বা দেশের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যে সরকারি যে ইনস্টিটিউশন, তাদের প্রতি আপনার ভরসা কোথায় চলে যাবে? পাবলিকের তাদের প্রতি ভরসা আরও ডাউন হয়ে যাবে। ফলে যদি সেই মিনিস্টার 30তম দিনে বা জেলে যাওয়ার সাথে সাথে পদ ছেড়ে দেয় এবং তার জায়গায় অন্য কেউ পদ গ্রহণ করে যাদের নামে কোনো কেস নেই বা যারা জেলে যায়নি, তাহলে পাবলিকের তো একটা হ্যাঁ যে আমার সরকার এখনো এতটা কারাপ্ট হয়ে পারেনি, এই একটা পারসিভ চলে আসবে। তৃতীয় আর্গ হলো গুড গভর্নেন্স। এই যে জেল থেকে সরকার চালানো, গভর্নেন্স ফ্রম জেল, এইটা একটা গুড গভর্নেন্সের যেই ট্যাগ তাতে একটা বাধা তৈরি করে। এবং ধরুন আপনার রাজ্যের যে স্যানিটেশন মিনিস্টার বা হেলথ মিনিস্টার সে জেলে রয়েছে, রাজ্যে কোনো একটা হেলথ ক্রাইসিস আসলো, সে কি জেল থেকে ইন্সপেকশন করতে পারবে? একটা মিনিস্টারের প্রয়োজন সবসময় বিভিন্ন ক্ষেত্রে পাবলিকের সাথে কমিউনিকেট করা, ইন্সপেকশন করা, যে সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, সে তো জেল থেকে ইন্সপেকশন করবে না। ফলে গুড গভর্নেন্স মেনটেন হতে পারবে না। চতুর্থ হলো ব্রিজিং লিগাল গ্যাপ। The Existing Representation of People Act disqualifies elected representatives only after conviction. The bill addresses the interim period of arrest and detention, bridging the crucial legal gap. দেখা যাচ্ছে যে একজন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে, আগে যে প্রবিধান ছিল তাতে যতক্ষণ না সে কনভিক্ট না হচ্ছে, মানে তাকে কোর্ট সাজা না দিচ্ছে, ততক্ষণ তাকে কোনো পদ ছাড়তে হবে না। এইবার একটা কেস কতদিন চলে? দেখা যাচ্ছে একটা কেস মিনিমাম 4 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত কেস চলতে পারে। তো 20 বছর, 4 বছরই যদি, বা ধরুন 1 বছর কোনো একটা মিনিস্টার জেলে রয়েছে এবং ততক্ষণে সাজা হচ্ছে না, সে জেল থেকেই সরকার চালাচ্ছে, সে সরকারের কাজ নিচ্ছে, ডিসিশন নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, তাহলে কি সেটা মানে আপনার কাছে কি মনে হয় সেটা কি যুক্তিযুক্ত? তার দেখুন 1 বছর পরে সাজা হয়ে গেল, তখন তাকে পদ ছাড়তে হলো। এইবার 1 বছর পর্যন্ত, এই যে সাজা হওয়ার আগে পর্যন্ত আপনি কি দেখলেন যে আপনার সরকার কে চালাচ্ছে? একজন ক্রিমিনাল চালাচ্ছে, যার সাজা 5 বছর পর্যন্ত হয়েছে, বা 2 বছরও হলে একজন ক্রিমিনাল আপনার সরকার চালাচ্ছে। তাহলে তখন কি আপনি সেটা মেনে নিতে পারবেন যে না, আমার সরকার এতদিন ঠিক চলেছে? ফলে এই যে একটা গ্যাপ ছিল, যে অ্যারেস্ট হওয়া এবং সাজা পাওয়ার মধ্যে যে একটা 3-4 বছর, 5-6 বছরের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য এই একটা আনা হয়েছে। ফেয়ারনেস উইথ আদার এমপ্লয়িজ। Ordinary government employees face suspension after 48 hours in custody. Similar standards should apply for ministers. একটা গভর্নমেন্ট এমপ্লয় যদি 48 ঘন্টার উপরে জেলে থাকে, তাহলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, তখন একটা মিনিস্টারকে কেন না? এইটাই হলো যে হ্যাঁ, যেই রুল মিনিস্টারদের ক্ষেত্রে সেই রুল সাধারণ মানুষের ক্ষেত্রে সেই রুল সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে অন্য কোনো ব্যতিক্রম হবে না। এটা হলো আর্টিকেল 14কে প্রোটেক্ট করছে, রাইট টু ইকুয়ালিটি। যে যেমন ব্যবহার আমি এর সাথে করব, সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ের সাথে করব, ঠিক তেমন ব্যবহারই আমার মিনিস্টারদের সাথে হবে। আদার্স, ইউনিফর্ম পার্টি অ্যাপ্লিকেশন, advances political decriminalization, balancing frivolous arrest and judicial scrutiny. এই একটার মেন একটা যে কারণ সেটা হলো যে এটা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সকে বন্ধ করতে পারে, যে পার্লামেন্টে বা বিধানসভায় যাতে ক্রিমিনালদের পরিমাণ বেড়ে না যায় এবং পার্টিরা এখন থেকে ভয় পাবে যে হ্যাঁ, আমরা ক্রিমিনালদের টিকিট দিলে সে জিতে আসলে এবং তারপর সে মন্ত্রী হওয়ার পরে যদি তার জেল হয়, তাকে পার্টি ছাড়তে হবে, তাকে পদ ছাড়তে হবে এবং পার্টির একটা রেপুটেশনের বিষয় হয়ে দাঁড়াবে। ফলে এই কারণে এই বিলটা আনা হয়েছে। এবার আর্গুমেন্টস এগেনস্ট দ্য বিলের এগেনস্টে কী কী আর্গুমেন্ট রয়েছে?
বলা হচ্ছে পলিটিক্যাল ওয়েপনাইজেশন অ্যান্ড থ্রেট টু ফেডারেলিজম। যে সেন্ট্রাল এজেন্সিস রয়েছে ইডি এবং সিবিআই, বলা হচ্ছে সরকার এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এই সমস্ত এজেন্সিদের ইউজ করে স্টেটে যেখানে অপোজিশনরা সরকারে রয়েছে সেই স্টেট গভর্নমেন্টের মিনিস্টারদের হ্যারাস করতে পারে এই ইডি সিবিআই এর মাধ্যমে, এই অ্যাক্টের থ্রু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা একটা বিশাল বড় আর্গুমেন্ট। দ্বিতীয় বড় আর্গুমেন্ট কি, যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স অ্যাট স্টেক, presumption of innocence as at stake. The bill is against the principle of innocent until proven guilty. ভারতের যে মানে ক্রিমিনাল প্রসিডিওর সিস্টেম রয়েছে, সেই ক্রিমিনাল প্রসিডিওর সিস্টেমসে বলা হচ্ছে কি, যে আমাকে যদি জেলে বন্দিও করে রাখা হয়, যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায় কোনো একটা অফেন্সের জন্য, তো আমি ক্রিমিনাল না তখন, যতক্ষণ না পর্যন্ত আমি কোর্ট আমাকে সাজা না দিচ্ছে, কোর্ট আমাকে কনভিক্ট না করছে, কোর্ট আমাকে কনভিক্ট না করছে, ততক্ষণ পর্যন্ত আমি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। গিল্ট প্রুভ হওয়ার আগে পর্যন্ত আমি ইনোসেন্ট। তা এই যে এই ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই যে কনসেপ্টটা ভায়োলেট হয়ে যাচ্ছে এই বিলের মাধ্যমে। একজন মন্ত্রীকে পদ ছাড়তে হচ্ছে মানে কি, যে তাকে গিল্টি, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে সে গিল্টি হতে পারে, 30 দিন রয়েছে মানে সে গিল্টি হতে পারে, ফলে তাকে সাজা দিচ্ছে একটা এইভাবে। ফলে এটা আমাদের যে ক্রিমিনাল প্রসিডিওর সিস্টেমসের যে মানে প্রিন্সিপালস, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, তার বিরুদ্ধে চলে যাচ্ছে। The Supreme Court in Lily Thomas versus Union of India held that disqualification begins only upon conviction, not arrest or detention. লিলি থমাস এই আর্গুমেন্টেরই ফেভারে লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট কি বলেছে, যে ডিসকোয়ালিফিকেশন অ্যাজ এ এমপি, এখানে বলেছে অ্যাজ এ এমপি অর এমএলএ, ডিসকোয়ালিফিকেশন অ্যাজ এ এমপি অর এমএলএ শুরু হবে অনলি আপন কনভিকশন, যে প্রুফ হয়ে গেছে হ্যাঁ যে এই অপরাধী, তখনই ডিসকোয়ালিফিকেশন হবে। আর এটা অ্যারেস্টের বা ডিটেনশনের ক্ষেত্রে হবে না, যে অ্যারেস্ট হয়ে গেছে বলে আমাকে সাজা দিতে হবে, এটার ক্ষেত্রে হবে না। ফলে এটা একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই বিলের এগেনস্টে একটা আর্গুমেন্ট ক্রিয়েট করছে যে বিলটা কতটা উচিত বা কতটা কনস্টিটিউশনালি ভ্যালিড। ইনকনসিস্টেন্সি ইন ট্রিটমেন্ট, এমপিদের ক্ষেত্রে কি হচ্ছে, যে এমপিদের আমি এমপি পদ থেকে ডিসকোয়ালিফাই করছি, বা এমপি আর এমএলএদের এমএলএ পদ থেকে ডিসকোয়ালিফাই করছি অনলি আপন কনভিকশন, কিন্তু মিনিস্টারদের আমি মিনিস্টার পদ থেকে ছাড়িয়ে দিচ্ছি অনলি আপন অ্যারেস্ট, তাও কি 30তম দিনে। 30 দিন হয়ে গেছে বলে আমাকে এমপি পদ ছেড়ে দিতে হচ্ছে। এটা পলিটিক্যালি হতে পারে, মোটিভেটেডভাবে, যে পলিটিক্যালি আমি ছাড়তে দিচ্ছি না, কিংবা দেখা যাচ্ছে যে কি বললে এটা রিভেঞ্জ পারপাসে হতে পারে, কোনো একজন সেম পার্টির ক্ষেত্রেও হতে পারে এটা, যে হ্যাঁ রিভেঞ্জ পারপাসে এটা চলছে। ফলে এমপিদের ক্ষেত্রে আমি এমপি এমএলএদের ক্ষেত্রে আমি আলাদা ট্রিটমেন্ট করছি এমপি পদের জন্য, কিন্তু মিনিস্টার হয়ে গেলে তার ক্ষেত্রে আমি আলাদা ট্রিটমেন্ট করছি। ফলে এটা মানে যে সমতা বজায় থাকছে না, এটা একটা আইনের সমতা বজায় থাকছে না। এটা আবার আর্টিকেল 14টাকেও এটা ভায়োলেট করছে, যে ইকুয়ালিটি প্রেজেন্ট হচ্ছে না। হয় তাহলে এমন প্রবিধান করো যে জেল হলে 30 দিন পর্যন্ত জেল হলে এমপি এমএলএরা তাদের পদ ছেড়ে দিতে হবে, সেরকম যে প্রবিধান করো, অথবা তুমি মিনিস্টারদের ক্ষেত্রে এরকম প্রবিধান করো না। রিভলভিং ডোর প্রবলেম, এটা কি হবে, যে আজকে দেখা যাচ্ছে এই পার্টি সেম করলো, একজন আমার মানে নেতা মন্ত্রীর জন্য সরকার, কেন্দ্র সরকারের আমি এক্স পার্টি রয়েছে, রাজ্য সরকারের ওয়াই পার্টি রয়েছে, রাজ্য সরকারের এমপিদের সাথে এই সেম প্রবিধান হলো, সেম বিষয় হলো, যে কেন্দ্র সরকারের লোকেরা এদেরকে ভুয়ো কেস দিয়ে 30 দিন জেলে রেখে তাকে মানে পথ ছেড়ে আসতে হলো। এইবার সেম আবার মানে যদি ওয়াই পার্টি সেন্টারে আসে, এক্স পার্টি
এই যে স্টেটে আসে সেক্ষেত্রেও সেম হবে। তাছাড়া যে মিনিস্টার পদ ছেড়ে দিচ্ছে, আবার আমি চেয়ার তার জন্য গুছিয়ে রাখছি যে সে ছাড়া পেলে আমি তাকে পদ দিয়ে দেব। ফলে একটা রিভলভিং ডোর প্রবলেম তৈরি করছে। এক্সিকিউটিভ ডিসক্রিশন অ্যান্ড পলিটিসাইজেশন, সেটা আমি প্রথমে দেখলাম যে এটা একটা এক্সিকিউটিভ মানে ডিসক্রিশন এবং পলিটিসাইজেশন, ম্যাটারটাকে পলিটিসাইজ করা যেতে পারে, এটা একটা ভয় লেগেই রয়েছে। ল্যাক অফ সেফগার্ডস, এখানে কোনো আলাদা সেফগার্ড দেওয়া নেই। যেমন ইউএপি এর ক্ষেত্রে বা প্রিভেনশন অফ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে পিএমএলএ, এক্ষেত্রে কি বলছে যে প্রিভেন্টিভ ডিটেনশন রয়েছে। এবার আমাকে কোনো অপরাধ ছাড়াই আমাকে মনে করলো যে আচ্ছা আমি ডিটেন হয়ে গেছি। প্রিভেন্টিভ ডিটেনশনটা কী জিনিস, যে আমি এখনও অপরাধ করে পারিনি, কিন্তু আমাকে মনে হচ্ছে যে সরকারের মনে হয়েছে যে আমি কোনো অপরাধ করতে পারি, ঠিক আছে, ফলে আমি অপরাধ করার আগেই ডিটেন করে নিল, এটাই প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে ডিটেনশন করছি কোনো একটা অ্যাক্ট, ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য। এইবার প্রিভেন্টিভ ডিটেনশন দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্স পার্টি রয়েছে, আর স্টেট গভর্নমেন্ট ওয়াই পার্টি। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে যে ওয়াই পার্টির একজন এমএলএ বা মিনিস্টার, এমএলএ না মিনিস্টার, এখানে এমএলএ এবং মিনিস্টার, ওয়াই পার্টির একজন মিনিস্টার তাকে বলছে যে আচ্ছা ওর কারণে এরকম একটা অপরাধ হতে পারে, তার জন্য আমরা ওকে প্রিভেন্টিভ ডিটেন করে নিচ্ছি, অপরাধ হওয়ার আগে আমরা ডিটেন করে নিচ্ছি, নিয়ে আমরা 30 দিন রেখে দিলাম। তাহলে কি হবে, 31 দিনে তাকে পদ ছেড়ে দিতে হবে। ফলে এটা একটা পলিটিসাইজেশনের ম্যাটার হয়ে যেতে পারে। ফলে কোনো এদের প্রতি কোনো সেফগার্ড দেওয়া নেই যে আচ্ছা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে যদি ধরা হয় তাহলে পদ ছাড়তে হবে না, এই টাইপের কোনো প্রবিধান নেই এতে। ফলে এটা একটা এই লয়ের ফ্লজ হিসেবে ধরা হচ্ছে। এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড জাজমেন্ট ফর ডিসকোয়ালিফিকেশন আফটার ক্রাইম, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। এবার কি বলা হচ্ছে যে এই যে প্রবলেমটা এসছে যে এমপিএমএলএরা দেরকে সরাতে হবে বা মিনিস্টারদের সরাতে হবে পদ থেকে যদি তারা 30 দিনের উপরে জেলে থাকে, এই রিলেটেড আর কি কোনো রয়েছে যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সকে বন্ধ করার জন্য আর কি কোনো অলরেডি প্রবিধান রয়েছে? হ্যাঁ রয়েছে। কেমন, যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এ সেকশন 8 সাবক্লজ 3 অফ আরপিএতে বলা হচ্ছে যে ইমপ্রিজনমেন্ট যদি কনভিকশনের পরে এমপি, এখানে মিনিস্টার না, এখানে এমপি এমএলএ, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে এমপি এমএলএদের কথা আসছে যে এমপি এমএলএ যদি কোনো একটা অ্যাক্টে ক্রিমিনাল সাব্যস্ত হয়েছে, যে হ্যাঁ প্রমাণ হয়ে গেছে যে ক্রিমিনাল, এবং সেটার সাজা হয়েছে 2 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে কি হবে, তাদের এমপি এমএলএ পদ ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এই একটা প্রবিধান রয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এ। আবার কি রয়েছে, লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে বলা হয়েছে 2013-র যে জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে ডিসকোয়ালিফিকেশন হবে এটা শুধু কনভিকশনের পরে হতে হবে। কোনো একটা ডিসকোয়ালিফিকেশন, এই যে এমপি এমএলএদের যে আরপি অ্যাক্টের এমপি এমএলএদের যে ডিসকোয়ালিফিকেশন হবে এটা অনলি আপন কনভিকশন, কোনো অ্যারেস্ট বা কোনো ডিটেনশনের জন্য এটা ডিসকোয়ালিফিকেশন হওয়া উচিত না। মনোজ নারুলা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস আমরা একটু আগেই দেখলাম। পিএলআই অফ পাবলিক ইন্টারেস্ট ফাউন্ডেশন 2018-এ কি বলছে, কোর্টস ক্যান নট অ্যাড নিউ ডিসকোয়ালিফিকেশন গ্রাউন্ডস বিয়ন্ড লস, রেকমেন্ডেড পার্লামেন্ট শুড এনাক্ট ল রিকোয়ারিং পলিটিক্যাল পার্টিস টু রিভোক মেম্বারশিপ অ্যান্ড ডিনাই টিকিটস টু সিরিয়াস ক্রিমিনালস। এইখানে সুপ্রিম কোর্ট কি বলছে যে কোর্টের কাজ ল তৈরি করা না, কোর্ট বলতে পারে না যে ক্রিমিনালদের তুমি টিকিট দিও না, ক্রিমিনালদের তুমি এমপি বানিও না, বা ক্রিমিনাল যাদের কেস চলছে তাদেরকে তুমি টিকিট দিও না, এমপি বানিও না। কোর্ট কি বলছে যে পার্লামেন্টকে ল বানাতে হবে নতুন, যাতে সমস্ত পার্টিরা সহমতিতে তারা ক্রিমিনাল যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ক্রিমিনাল সিরিয়াস ক্রিমিনাল কেসেস চলছে
তাদেরকে যাতে টিকিটই না দেয়, তাদেরকে টিকিট দিলেও তাদেরকে যাতে মানে মিনিস্টার না বানায়, সেটার জন্য সরকারকে নতুন অ্যাক্ট আনতে হবে, এবং সরকার তাই করেছে, সরকার নতুন অ্যাক্ট নিয়ে এসছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছে, ইন 2016 ইট রেকমেন্ডেড অ্যামেন্ডিং আরপিএ, এই আরপিএ কে অ্যামেন্ড করতে বলছে, বার পারসনস হুম চার্জেস ওয়ার ফার্মড বাই কোর্টস ফর অ্যান অফেন্স পানিশেবল উইথ অ্যাট লিস্ট 5 years ইমপ্রিজনমেন্ট ফর কন্টেস্টিং ইলেকশন। এখানে তো বলছে যে এমপি এমএলএ মিনিস্টার হওয়ার পরে তাদেরকে 30 দিন জেল হওয়ার পরে পদ ছাড়তে হবে। ইলেকশন কমিশন কি বলছে, এরকম লোকেদের টিকিট দিও না, তার জন্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে তোমরা চেঞ্জ করো, করে বলো যে মানে কোনো কোর্ট যদি কোনো এমপি মানে কোনো ব্যক্তির উপরে এমন বলে যে হ্যাঁ এর 5 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে, এর উপর একটা কেস চলছে এবং তার 5 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে, তাহলে তাদেরকে টিকিটই দিও না, এটা একটা লিখে দাও যে হ্যাঁ কোনো টিকিট দিও না, তাহলে আমরা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সকে রোধ করতে পারবো। এইবার এই যে দুটো বিবাদ পক্ষের এবং বিপক্ষের তর্ক রয়েছে, এটার পরে আমরা কোন দিকে যেতে পারি, যে ইন্টারিম সাসপেনশন, পার্টি নিজেরাই সাসপেন্ড করে দিক, যে আমি আচ্ছা কেউ একজন মিনিস্টার হওয়ার পর জেলে গিয়েছে, তাকে পার্টি নিজে থেকে সাসপেন্ড করলো। স্ট্রেংথেনিং পলিটিক্যাল পার্টিস রোল, পলিটিক্যাল পার্টিসরা কোনো ক্যান্ডিডেট যার নামে ক্রিমিনাল অফেন্স রয়েছে বা ক্রিমিনাল কেসেস চলছে তাকে টিকিটই না দিক। ল কমিশনস রেকমেন্ডেশন, ল কমিশন কি রেকমেন্ড করেছে, যে 5 years উপরে যদি ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে এরকম যদি চার্জ হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল গ্রাউন্ড অফ ডিসকোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। মেকিং বেল আ রুল, মানে যদি কোনো নর্মাল কেসে এমন মনে হয় জুডিশিয়ারির যে জাজেসদের যে এটাকে ফাঁসানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে বেল একটা নর্ম করে দাও, যে বেল না দেওয়াটা খুব রেয়ার কেসে হবে, বেল দিয়ে দেওয়াটাই সাধারণ কেসে হবে, এটা নর্ম করে দাও একটা। ফাস্ট ট্র্যাক ক্রিমিনাল কেসেস, যে খুব তাড়াতাড়ি যে এমপিদের উপরে বা এমএলএদের উপরে যখন কোনো এরকম চার্জেস লাগছে যে 5 বছর এবং এরকম তাদের জেলে বন্দি করা হয়েছে, এরকম 30 দিন চলে যাচ্ছে, এরকম কেসেসে তাদের যাতে তাড়াতাড়ি তাদের ক্ষেত্রে জাজমেন্টটা চলে আসে, যাতে সরকারি যারা রয়েছে ল মেকার্স তাদের স্যাংটিটি বজায় থাকে, পার্লামেন্টের স্যাংটিটি, বিধানসভা লোকসভার স্যাংটিটি বজায় থাকে, সেই স্যাংটিটি বা পবিত্রতা বজায় রাখার জন্য ফাস্ট ট্র্যাকিং ক্রিমিনাল কেসেস কোর্ট তৈরি করো, যেখানে খুব তাড়াতাড়ি যে আচ্ছা আজকে কেস দায়ের হলো, 30 দিনের মধ্যে কেস সলভ হয়ে গেল, 30 days মধ্যে কেস সলভ হয়ে গেল, তাহলে আমার সমস্যাই হবে না, আমি বুঝতে পারছি যে কে ক্রিমিনাল কে ক্রিমিনাল না। এস্টাবলিশিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিভিউ মেকানিজম, যে like a tribunal or judicial panel could examine whether conditions of removal have been met, preventing executive overreach and ensuring impartial application। এক্ষেত্রে কি হচ্ছে, যে কাউকে একজন মিনিস্টার রয়েছে, সে যদি তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি যদি তাকে পদ ছেড়ে দিতে হয়, এটা একটা জুডিশিয়াল ম্যাটার হয়ে যাচ্ছে, যে হ্যাঁ এক্সিকিউটিভ এখানে যে এক্সিকিউটিভ রয়েছে সেটা জুডিশিয়ারির একটা কাজ করছে, ফলে এটা এক্সিকিউটিভ ওভাররিচ হয়ে যাচ্ছে। এর জন্য কি করা উচিত, যে একটা প্যানেল তৈরি করা উচিত, প্যানেল বা ট্রিবিউনাল বা বডি, যারা এটাকে মেনটেন করবে, যে হ্যাঁ যারা এক্সিকিউটিভকে সাজেস্ট করবে এই ক্ষেত্রে যে কনভিকশন হওয়ার পরে মানে অ্যারেস্ট হওয়ার পরে তাকে এই মিনিস্টারের পদ ছাড়তে হবে কি হবে না, তার জন্য এরা একটা সাজেশন করবে। ফলে আমাদের প্রথমটা শেষ হলো, প্রথম টপিকটা। এবার আমাদের দ্বিতীয় টপিক হলো দ্য প্রমোশনস অ্যান্ড রেগুলেশনস অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025। এখানে কি বলছে, যে পার্লামেন্ট হ্যাজ পাসড দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025, effectively banning online money games while promoting and regulation other kinds of online games। সরকার রিসেন্ট কিছু ডেটার মাধ্যমে দেখতে পেয়েছে যে এই যে অনলাইন মানি গেমস, যেগুলো হয়তো আপনিও খেলে থাকেন, যেমন Dream11 এবং আরও অনেক গেমস রয়েছে, যেখানে আপনাকে প্রথমে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়, তারপরে গেম খেলার আগে আপনাকে একটা টাকা মিনিমাল অ্যামাউন্টের, দেখা যাচ্ছে 10 টাকায় রাখতে হলো, কিন্তু আপনাকে রাখতে হয়, সেখানে জমা করতে হয়, তারপর দেখা যাচ্ছে আপনি 11 টাকা জিতলেন,
কিংবা 2 টাকা লস করে দিলেন। এবার আপনি দেখুন, আপনি দেখছেন কি আমি 10 টাকা রেখে যদি আমি 12 টাকা জিতে যাই তাহলে আমার 2 টাকা লাভ হচ্ছে, কিন্তু যদি 2 টাকা লস হয়ে যায় আমার তো খুব সামান্য যাচ্ছে। কিন্তু এই আপনি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এরকম যদি দেশের 50 কোটি জনসংখ্যা এই অ্যাপের মাধ্যমে খেলে তাহলে কত কোটি টাকার লস হচ্ছে? 2 টাকা করে ধরলে এটা 100 কোটির লস হয়ে যাচ্ছে। 100 কোটির লস কত দিনে? 1 মাসে আপনার 2 টাকার লস হলো, আপনি ভাবছেন ও আমার তো লস হয়ে গেল, কিন্তু আচ্ছা ওই ব্যক্তি এখানে অ্যাডভার্টিসমেন্ট দিচ্ছে যে ও ব্যক্তি 1 কোটি টাকা পেয়েছে। 1 কোটির চক্করে দেখা যাচ্ছে যে 50 কোটির মধ্যে 50 কোটি মানুষই লস করছে, একজন 1 কোটি টাকা পাচ্ছে, আর লস কত টাকার হচ্ছে? 100 কোটি টাকার লস হয়ে যাচ্ছে। ফলে এই যে মানি অ্যাপ গেমগুলো, এইগুলোকে বন্ধ করার জন্য সরকার এই একটা বিল নিয়ে এসছে, সেটা যদিও বা একটা পরিণত হয়েছে, দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশনস অফ অনলাইন গেমিং অ্যাক্ট, অনলাইন গেমিং অ্যাক্ট। এখানে কি করছে যে মানি গেম যেগুলো সেগুলোকে টোটালি বন্ধ করে দিচ্ছে এবং সেই সাথে মানি গেমগুলোকে প্রমোট করা বন্ধ। এটা তো গেল টোটাল নিউজটা। এইবার নিউজের একটা কি মানে ট্রিকি পয়েন্ট হলো যে এখানে বলছে এই যে বিলটা, এই বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছে, সরি, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য হাউস, মানে পার্লামেন্টে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যাজ এ ফাইন্যান্স বিল আন্ডার আর্টিকেল 117 ক্লজ 1, 117 ক্লজ 3 of the Constitution of India with due recommendations of the President. খুব ইম্পর্টেন্ট লাইন এটা। একটা তো ইম্পর্টেন্ট যে হ্যাঁ সরকার অনলাইন গেমকে এবং মানে রেগুলেট করতে চাইছে, এবং তার অনলাইন গেমের মধ্যে যে স্পেসিফিক রয়েছে মানি গেমস সেগুলোকে সরকার বন্ধ করতে চাইছে এবং তার প্রমোশনও বন্ধ করতে চাইছে। কিন্তু এখানে সব থেকে যে ট্রিকি বিষয়টা এটা হলো যে আর্টিকেল 117 আর 117 ক্লজ 1, 117 ক্লজ 3 এর মাধ্যমে এই বিলটাকে পেশ করা হয়েছে ফাইন্যান্স বিল হিসাবে, এবং তাতে প্রেসিডেন্টের আগে থেকে রেকমেন্ডেশন দিয়েছে। এবার এই 117 আর মানে আর্টিকেল 117 ক্লজ 1 এবং 117 ক্লজ 3 এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। আর্টিকেল 117 ক্লজ 1, আর্টিকেল 117 বলছে কি স্পেশাল প্রভিশনস অ্যাজ টু ফাইন্যান্সিয়াল বিলস। 117 ক্লজ 1 কভার ম্যাটার্স ইন অ্যাডিশন টু আদার লেজিসলেটিভ প্রভিশনস রিলেটেড টু আর্টিকেল 11 ক্লজ 110 মানে 110 মানি বিলস হুইচ রিকোয়ার্স প্রেসিডেন্টস রেকমেন্ডেশন অ্যান্ড ক্যান অনলি বি ইন্ট্রোডিউস ইন দ্য লোকসভা। ফলে 117 ক্লজ 1 শুধু লোকসভাতে পেশ করা যাবে উইথ প্রেসিডেন্টস রেকমেন্ডেশন, এবং যেগুলো ডাইরেক্ট মানি বিল না কিন্তু আর্টিকেল 110 বা মানি বিল রিলেটেড, মানি বিল 1110 রিলেটেড, কিন্তু ডাইরেক্ট 1110 না। 1110-এ কি লেখা রয়েছে, এখানে কিছু টপিকস দেওয়া রয়েছে যে এইটা এইগুলোর রিলেটেড যখন বিল আসবে সেটা হলো আর্টিকেল 1110-এর আন্ডারে আসবে। এছাড়া যদি কোনো এমন মানি বিল আসে, মানি বিল মানে কি যেটাতে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা বেরোবে সেটাকে মানি বিল বলা হয়। টাকা বেরোবে তখন সেটাকে মানি বিল বলা হবে। এইবার এই যে আর্টিকেল 1110-এর মাধ্যমে আমি যদি কোনো টাকা বার করি সেটাকে আমরা ডাইরেক্ট ফাইন্যান্স বিল বলবো। এইবার মানে সেটাকে ডাইরেক্ট আমরা মানি বিল বলবো। এইবার মানি বিল ছাড়া ফাইন্যান্সিয়াল বিল 1, ফাইন্যান্সিয়াল বিল 2, টাইপ 2 এরকম দুটো বিল হয়। সেটার একটা হলো যে এই আর্টিকেল 117 একটা বলা হয়েছে যে 1110-এ কভার না এমন টপিক কিন্তু 1110 রিলেটেড এরকম যদি কোনো বিল হয় সেটা আমরা 117 ক্লজ 1-এর মাধ্যমে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল বিল উইথ প্রেসিডেন্টস রেকমেন্ডেশন আমরা পার্লামেন্টের মধ্যে শুধু লোকসভাতে পেশ করতে পারবো। এবং 117 ক্লজ 3-তে কি বলা হচ্ছে, 117 ক্লজ 3 states that bill involving expenditure from consolidated fund of India shall not be passed by either house of parliament unless the president has recommended to that house consideration of the bill। যে এই বিলটা 117 ক্লজ 1 রিলেটেড যদি কোনো বিল যেটা মানে টাকা বার করছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে,
তাহলে সেটা ততক্ষণ না পর্যন্ত পার্লামেন্টে সেটা ডিসকাশন হবে যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট রেকমেন্ড করছে। প্রেসিডেন্ট রেকমেন্ড করবে, তারপর সেটা পার্লামেন্টের মধ্যে লোকসভায় পেশ হবে, লোকসভা পাশ করলে রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় গিয়ে 15 দিনের একটা টাইম লিমিট, 15 দিন মেবি, আমি ডেটটা ভুলে যাচ্ছি ঠিক, একটা টাইম ফিক্স করে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে রেসপন্স করতে হবে। রাজ্যসভা রেসপন্স না করলে সেইটাকে অ্যাজ এ পাস ধরে নেওয়া হবে এবং তাতে প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য। প্রেসিডেন্ট সেটাকে রিজেক্ট করতে রিটার্ন করতে পারবে না, প্রেসিডেন্ট আদার সাইন করবে ও রিজেক্ট করে দেবে। এটা হলো মানি বিলের প্রভিশনস। এইবার আমরা চলে আসি এখানে যে এই যে অনলাইন গেমিংয়ের উপরে এই অ্যাক্টটা আনা হয়েছে, এই অ্যাক্টটা আনার কারণ কি। খুব ডিটেলস এটা আমাদের জানতে হবে না, কিন্তু বোঝার জন্য পয়েন্টগুলো একটু পড়ে নিতে হবে। সেটা হলো অ্যাডিকশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল রুইন। আপনি দেখবেন যারা এই টাইপের গেমগুলো খেলে, ড্রিম ইলেভেন বা কোনো সোশ্যাল মিডিয়ার, এমনিতেই সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা কম্পালসিভ প্লেয়িং হয়, যে কম্পালসিভ একটা অ্যাটাক টাইপের হয় যে আচ্ছা ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করে, সে দেখবেন যে আচ্ছা 15 মিনিট হয়ে গেছে, রিল স্ক্রোল করা হয়নি, আচ্ছা রিল একটু দেখে নিই, রিল দেখি কি রিলে কি নতুন কিছু পেয়ে যাব, কিন্তু রিল কোনোদিন শেষ হয় না, রিল আসতেই থাকে। তেমনই গেম খেলা একটা কম্পালসিভ প্লেয়িংয়ের মতন হয়ে গেছে। আমি একজনকে জানি যে দেখা যাচ্ছে যে সারাদিনের মধ্যে যদি সে গেম না খেলতে পারে তাহলে তার মানে সে যেন তার মাথা কাজ করছে না। মানে যেমন কিছু মানুষের হয় যে চা না খেলে মাথা কাজ করে না, তেমন তার গেম না খেলতে পারলে মাথা কাজ করছে না। এইবার ক্রিয়েট ইলিউশন অফ কুইক প্রফিটস। কিছু মানুষ ভাবে 1 কোটি টাকা, এই গেমটা খেললে 1 কোটি টাকা আসে, যদি আমি ভাগ্য খেলেই দেখি না যে আমি কি বলে কিছু জিততে পারি কিনা, লাগাবো তো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এরকম 30 টাকা লাগে, যদি 1 কোটি জিতে যেতে পারি তাহলে এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যেতে পারে। এই ইলিউশন অফ কুইক সাকসেস প্রফিট, এটার জন্য লোকে অ্যাডিক্টেড হয়ে যায় এই গেমগুলোর প্রতি, যে আমি লাগাচ্ছি তো 30 টাকা, কিন্তু যদি পাই চান্সেস, যদি ভাগ্য কাজ করে যায় তাহলে 1 কোটি টাকা পেয়ে যেতে পারি। এইগুলোর জন্য মানুষ টাকা লাগায় এবং নিজের টাকা হারিয়ে বসে, ফলে তাদের ডেপ্ট অ্যান্ড ডিস্ট্রেস হয়ে যায়। এবার দেখা যাচ্ছে কেউ পরপর 50, 60, 100 বার টাকা লাগালো এবং তার হলো না, তখন সে নিজে থেকে একটা ডিপ্রেশন ফিলিংয়ে চলে আসে, যেটা একটা মেন্টাল হেলথ কন্ডিশন, সিরিয়াস কন্ডিশন তৈরি করে, যেটা সরকার বন্ধ করতে চাইছে। According to Union Home Minister of Electronics and Information Technology, online money gaming has negatively affected 45 crore people who faced a loss of money more than 20,000 crore to 20,000 crore এর লস হয়ে গেছে। তাহলে কতটা বড় লস দেশের ক্ষেত্রে। 20,000 crore ইসরোকে দিলে ইসরো 10টা চন্দ্রযান পাঠিয়ে দেবে। মেন্টাল হেলথ, যেটা বললাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লাসিফাইস গেমিং ডিসঅর্ডার, এই যে গেম খেলতে হবে এই একটা ডিসঅর্ডার, অ্যাজ এ হেলথ কন্ডিশন ইন ইটস ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ। এটা নন কমিউনিকেবল একটা হেলথ কন্ডিশন। গেমিং ডিসঅর্ডার ইজ এ প্যাটার্ন অফ প্লে মার্কেটেড বাই লস অফ কন্ট্রোল, নেগলেক্ট অফ আদার ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড পারসিস্টেন্স ডেসপাইট হার্মফুল কনসিকুয়েন্সেস। আমরা বুঝতেই পারি না যে এটা একটা রোগ, এবং সেটা এটা প্রথমে তো জানতে হবে যে এটা একটা রোগ, তারপরে তো তার ট্রিটমেন্ট হবে। আমরা খেলেই যাই এবং একটা অ্যাডিকশান তৈরি হয়ে যায় এবং একটা কম্পালসিভ, যেটা WHO ঘোষণা করে দিয়েছে যে গেমিং ডিসঅর্ডার একটা ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আসে এটা। ক্লোজিং লিগাল লুপহোলস, গ্যাম্বলিং অ্যান্ড বেটিং। আমরা দেশে ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে আমরা মানে গ্যাম্বলিং করা, বেটিং করা, এগুলোকে বিভিন্ন রাজ্যে, এটা যেহেতু একটা স্টেট সাবজেক্ট, এটাকে বন্ধ করে রাখা, বিভিন্ন রাজ্য বন্ধ করে রেখেছে। কিন্তু আপনি অনলাইনে এরকম গেম খেলছেন, যে দেখবেন যে ক্রিকেটে সুট্টাবাজি যেটাকে বলে, ওটা সাট্টাবাজি, ওটা ব্যান করা, যদি কেউ করতে ধরা পড়ে তাহলে তার জেল পর্যন্ত হতে পারে। ফলে এটা আইন করে যখন বন্ধ, কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে আমরা প্রমোট করছি এটাকে, ফলে এটাও এক টাইপের জুয়া।
ফলে আপনি কি জুয়ারি না হয়ে যাতে সঠিকভাবে যান, এই জন্য এই যে লিগ্যাল লুপ হোলস রয়েছে, যে এখন আচ্ছা জুয়া এক জায়গায় বসে জুয়া না খেললাম, অনলাইন জুয়া খেলে নিলাম, এই জিনিসটাকে বন্ধ করে। এবং অর্ধেক লোক জানেই না যে তারা একটা জুয়া খেলছে। থ্রেট অফ ন্যাশনাল সিকিউরিটি। দেখা গিয়েছে ইনভেস্টিগেশনস হ্যাভ শোন দ্যাট গেমিং প্ল্যাটফর্মস ওয়ার বিং ইউজড ফর টেরর ফাইন্যান্সিং, legal messaging, money laundering, effective comprehension of country's security, compromising of country's security। দেখা গিয়েছে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে যে গেমিং প্ল্যাটফর্মগুলো টেরর অ্যাক্টিভিটিসের জন্য ইউজ হয়, তারা এই গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে একজন আরেকজনকে মানি ট্রান্সফার করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। লোকে ভাবছে যে কি ব্যাংকে গিয়ে টাকা দিলে তবেই, বা হাতে করে টাকা নিয়ে গেলে তবেই আমি আরেকজনকে টাকা দিচ্ছি বোম কেনার জন্য, কিন্তু তা না, আমি গেম খেলছি তার সাথে, খেলতে খেলতে আমি টাকা দিয়ে দিলাম। এটাও তো এক টাইপের ভাবে টেরর ফাইন্যান্সিং না? এটা একটা ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেট দিচ্ছে। এনকারেজিং e-sports. The act promotes positive digital engagement, boosts creative economy and innovation in the e-sport sector. এমন না যে অনলাইন গেমিংটাকেই আমরা মানে সরকার খারাপ চোখে দেখছি। সরকার বলছে যে গেম খেলো, কিন্তু সেটা একটা কনস্ট্রাকটিভ হতে হবে, সেটাতে টাকার রোল কেন থাকবে? গেম যখন দেখা যাচ্ছে দুটো টিম ক্রিকেট খেলছে, পাড়ার কেসেসে হয়, কিন্তু যখন দুটো টিম ক্রিকেট খেলছে, কে হারছে কে জিতছে তার উপরে বাজি লাগিয়ে কি 10 জন টাকা মানে টাকার বাজি লাগায়? বা যখন আপনি খেলা করতে যান তখন কি প্রতিদিন টাকা দিয়ে খেলা করেন? তা না, একটা উইনিং প্রাইস থাকে, সেটা স্পেসিফিক ম্যাচেসের থাকে, যে হ্যাঁ উইন করলে এরা উইনিং প্রাইসে এটা পাবে, কিন্তু উইনিং প্রাইস আলাদা। আর এখানে হলো আপনি রোজ আপনাকে খেলতে যেতে গেলে আপনাকে টাকা দিতে হবে। ফলে এই মানি গেমসটা বন্ধ করতে চাইছে সরকার, কিন্তু হ্যাঁ পজিটিভ ডিজিটাল যে এঙ্গেজমেন্টগুলো, যেগুলো ব্রেনের আপনার ক্যাপাসিটি বাড়ায়, যেমন চেস আছে, অনলাইন কিছু চেস গেমিং অ্যাপ রয়েছে যেগুলো আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, সেইগুলো অবশ্যই খেলা যেতে পারে। কি প্রভিশনস অফ দিস অ্যাক্ট? ডিফাইনিং অনলাইন গেমিংস, অনলাইন গেম কি সেটাকে ডিফাইন করেছে। ক্যাটাগরাইজেশন অফ অনলাইন গেমিংকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করেছে, যেমন ই স্পোর্টস, কম্পিটিটিভ ডিজিটাল স্পোর্টস। এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে বেদ ব্লেজবয় বেম become first Indian player to win Pokemon Go World Championship in 2025। এটা যে শর্ট কোশ্চেন আসতে পারে কোনো জায়গায়, কোনো না কোনো পরীক্ষা আসতে পারে, যে ব্লেজ বয় বলে একজন মানে তার নাম ব্লেজ বয়, সে পোকেমন গো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে এবং সে ইন্ডিয়ান। এর মধ্যে শুধু অনলাইন মানি গেমটা সরকার বন্ধ করতে চেয়েছে, যেমন Dream11, রামি, পোকার, উইনজো, এই টাইপের অ্যাপগুলো সরকার বন্ধ করতে চাইছে গেমগুলো। এই মানে এই আইনটা কোথায় অ্যাপ্লিকেবল হবে? এটা হোল অফ ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল হবে। অ্যাবসলিউট প্রহিবিশন অফ অনলাইন গেমিংস, যেটা বললাম যে অনলাইন গেমকে বন্ধ করতে চাইছে। ফার্দার অ্যাডভার্টাইজমেন্টস অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস বাই ব্যাংকস, financial transactions by banks or financial institutions towards payment for any online gaming service are also prohibited। যে আমি কোনো ব্যাংক যদি এই অনলাইন গেমিংয়ের জন্য কোনো বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি কোনো প্ল্যাটফর্ম দেয়, সেটাও টোটাল বাদ। এবং অথরিটিস হ্যাভ অলসো বিন এম্পাওয়ার্ড টু ব্লক অ্যাক্সেস অফ আনলফুল প্ল্যাটফর্মস আন্ডার ইনফরমেশন টেকনোলজিস অ্যাক্ট 2000 এর মাধ্যমে যে আনলফুল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে যেগুলো ব্লক অ্যাক্সেসটাকে প্রোভাইড করছে তাদেরকেও ব্লক করা হবে। প্রমোশন অফ ই স্পোর্টস, এটার মাধ্যমে লেজিটিমেট যে কম্পিটিটিভ স্পোর্টস রয়েছে সেটাকে প্রমোট করা হবে। দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস উইল ডেভেলপ গাইডলাইন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লাইক ট্রেনিং অ্যাকাডেমিক্স and research centers will be established। e-sports related research center establish করা হবে এবং মিনিস্ট্রি ওটাতে নিজে থেকে মানে সাপোর্ট করবে। এছাড়া কি প্রমোশন অফ সোশ্যাল এডুকেশনাল গেমস, এমন গেম চালু করো যেগুলো খেলতে খেলতে বাচ্চারা এডুকেটেড হবে। অনলাইন গেমিং অথরিটি, এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল লিগাল রেগুলেটরি অথরিটি
to categorize and register games, determine if the game is money game and not. ফলে এই অ্যাক্ট একটা ন্যাশনাল লেভেল রেগুলেটরি অথরিটি তৈরি করতে চাইছে, যেটা প্রত্যেকটা অ্যাপ, এই যে গেমিং অ্যাপগুলো, তাকে রেজিস্টার করবে এবং রেজিস্টার করে তাকে বলবে যে আচ্ছা এই অ্যাপটা মানে এই গেমটা তোমার মানি গেম না মানি গেম না, সেটা বলার জন্য একটা ন্যাশনাল লেভেল রেগুলেটরি অথরিটি তৈরি হবে। অফেন্স অ্যান্ড পেনাল্টিস, আপ টু 3 years of jail or 1 crore rupees of fine। যদি এই না মানো তাহলে 3 years পর্যন্ত জেল হতে পারে, অথবা 1 crore of ফাইন হতে পারে, অথবা দুটোই হতে পারে। এবং যে এই অফেন্সটা হলো কগনিজেবল অ্যান্ড নন বেলেবল। নন বেলেবল মানে বেল নাও হতে পারে, মানে একবার আপনাকে পুলিশ ধরে নিয়ে গেলে সেক্ষেত্রে বেল কোর্ট নাও দিতে পারে। বেলেবল অফেন্স হলে কি হয়, অবশ্যই কোর্ট আপনাকে বেল দিয়ে দেবে। আর যদি আপনি এটাকে প্রমোট করেন, অ্যাডভার্টাইজ করেন, তাহলে আপনার 2 বছর পর্যন্ত সাজা এবং 50 লাখ পর্যন্ত ফাইন হতে পারে। কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি, ইনভেস্টিগেশন এনফোর্সমেন্ট পাওয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অথরাইজ অফিসার্স ফর ইনভেস্টিগেশন। সেন্ট্রাল গভর্নমেন্ট এর অফিসার নিয়োগ করবে ইনভেস্টিগেশনের জন্য। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ক্ষেত্রে? কারণ অনলাইন গেমিং একটা রেসিডিওরি সাবজেক্ট, এবং রেসিডিওরি সাবজেক্ট কার আন্ডারে পড়ে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার পড়ে, আন্ডার 7th শিডিউল। আচ্ছা, এই রিলেটেড এর আগে কি কোনো মানে সরকারি লেজিসলেশন ছিল? হ্যাঁ, রয়েছে। সেকশন 69 অফ ইনফরমেশন টেকনোলজিস অ্যাক্ট 2000 empowers the government to block access to legal websites or links. Example, 1524 betting and gambling websites and mobile apps were blocked during 2022 to 2025. 3 বছরের মধ্যে 1,500-এর উপরে অ্যাপকে এই আইটি অ্যাক্ট 2000 এর 69 ক্লজ এর মাধ্যমে, 69A সেকশনের মাধ্যমে তাদের ব্লক করা হয়েছে, যারা ইললিগাল ওয়েবসাইট ও লিঙ্ক এরা প্রোভাইড করছিল। IT Interim Guidelines and Digital Media Ethics Code Rules 2021 provides norms for online gaming platforms, example registration of intermediaries with self-regulatory bodies. আগে কি ছিল? একটা সেলফ রেগুলেটরি বডি ছিল, যে তোমাদের নিজেদের বিষয় তোমরা বুঝে নাও, কিন্তু একটা ইউনিফর্ম রেগুলেশন রাখো। এটা আইটি রুলের বলা ছিল ডিজিটাল মিডিয়া এথিক্স কোডে, কিন্তু এখন বলা হচ্ছে না, সরকার নিজে থেকেই ডিসাইড করে দেবে। BNSA 2023-তেও এটা বলা রয়েছে, সেকশন 111 এবং সেকশন 112 পেনালাইজেস আনলফুল ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড সাইবার ক্রাইম অ্যান্ড আনঅথরাইজড বেটিং অ্যান্ড গ্যাম্বলিং রেসপেক্টিভলি। যে কোনো যদি বেটিং এবং গ্যাম্বলিং হয় এবং ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা আনলফুল, যেটা উচিত না, লতে মানা করা রয়েছে, সেরকম যদি কিছু হয় তাহলে তার জন্য সেকশন 111 এবং 112 রয়েছে। IGST অ্যাপে কি IGST অ্যাক্টে কি বলা হচ্ছে? যে লিগাল অ্যান্ড অফশোর গ্যাম্বলিং প্ল্যাটফর্মস আর রেগুলেটেড আন্ডার IGST অ্যাক্ট। আর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019-এ বলা হচ্ছে কি, প্রহিবিটস মিসলিডিং অ্যান্ড surrogate advertisements. The Central Consumer Protection Authority has issued advisory to prevent celebrities and influencers from enduring betting platforms. Central Consumer Protection Authority কি বলেছে? ইনফ্লুয়েন্সার্স এবং সেলিব্রিটিসদের যে আপনারা যে অ্যাপটাকে প্রমোট করছেন সেটা খুব ভেবেচিন্তে প্রমোট করবেন, যে অ্যাপটা সাধারণ মানুষের জন্য কতটা ভালো কতটা খারাপ। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কোম্পানি, এটা তো গেল সমস্ত ইন্ডিয়ান কোম্পানির উপরে, যদি কোনো কোম্পানি ইন্ডিয়াতে না থাকে এবং সেটা বাইরের কোম্পানি, তাদের কোনো ইন্ডিয়াতে কোনো অস্তিত্বই নেই, কিন্তু তারা অনলাইনে এই গেম খেলাচ্ছে, তাদের উপরেও এই অ্যাক্ট লাগু হবে। অপারেট ফ্রম আউটসাইড অফ ইন্ডিয়ান টেরিটরি, যদি ইন্ডিয়ান টেরিটরির বাইরে থেকে অপারেট করে কেউ, তাহলেও তাদের উপরে এই অ্যাক্ট লাগু হবে। এবার আমাদের তৃতীয় টপিক কি? ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025। একটু ক্ষমা চাচ্ছি। ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট 2025, এখানে কি বলা হচ্ছে?
প্রথমত অ্যাক্ট মানে এটা পাস হয়ে গেছে, প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিয়েছে তাই এটা পাস হয়ে গেছে। এটাতে স্পোর্টসকে গভর্ন করতে চাইছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, যে ওয়ার্ল্ডের যে সমস্ত স্পোর্টস এজেন্সি, সেখানে একটা কমপ্লেন আসে যে ইন্ডিয়াতে স্পোর্টস হলো পলিটিসাইজড, পলিটিক্যাল পার্টিরা স্পোর্টসকে খুবভাবে কন্ট্রোল করছে। তার জন্য তারা ইন্ডিয়ান প্লেয়ারদেরকে বা ইন্ডিয়ান যে গেম স্পোর্টস অ্যাসোসিয়েশনসদের তারা নিজেদেরকে মানে রিপ্রেজেন্টেশনে মেম্বারশিপ দিচ্ছে না। মানে কোনো জায়গায় দেখা যাচ্ছে ইন্ডিয়ার একটা স্পোর্টস অথরিটি রয়েছে, তারা এক্স রিলেটেড স্পোর্টসে খেলে, কিন্তু তার সে স্পোর্টস অথরিটিকে যে ওয়ার্ল্ড রিলেটেড তাদের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে তাদের মেম্বারশিপ দিচ্ছে না। কারণ বলা হচ্ছে যে ইন্ডিয়ার স্পোর্টস খুব পলিটিসাইজ, এটা আপনি খুব ভালোভাবে জানেন কেমনভাবে পলিটিসাইজ। যার জন্য চেষ্টা করা হচ্ছে কি যে স্পোর্টস এবং পলিটিক্স দুটোকে আলাদা রাখা, স্পোর্টস থেকে পলিটিক্সকে ডিস্ট্যান্স করা। এবার আলাদা রাখতে গেলে কী করে করা যেতে পারে? একটা খুব ভালো জিনিস হলো যে এই স্পোর্টসে কী করে নিয়োগ হবে, কারা নিয়োগ হবে, কোন তাদের কি এক্সপিরিয়েন্স থাকা উচিত, সেই রিলেটেড কিছু কোয়ালিফিকেশান প্রথম থেকে অ্যাক্টের মাধ্যমে লিখে দাও, ফিক্স করে দাও, কোয়ালিফিকেশান ফিক্স করে দাও তাদেরকে, যে আচ্ছা এর স্পোর্টস রিলেটেড 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ফাইন্যান্স রিলেটেড এবং কি বলে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড এর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরকম টাইপের কিছু নর্ম সেট করে দাও, কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি সেট করে দাও, তাদের প্রসিডিওর মেম্বার কজন হবে সেগুলো সেট করে দাও। তাহলে কিছুটা বলা যায় যে স্পোর্টস রিলেটেড যে অথরিটিগুলো তারা সঠিকভাবে গভর্নেন্স করতে পারবে। ওই জন্য অ্যাক্টের নামে দেখুন লেখা রয়েছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স। কী করে গভর্নেন্স, এখানে কী করে স্পোর্টসকে ডেভেলপ করা যায় সেটা নিয়ে মেন না, এখানে হলো কী করে গভর্নেন্সটাকে বেটার করা যায়, স্পোর্টস রিলেটেড যে গভর্নেন্স, হ্যাঁ যে ঠিকঠাক করে অ্যাথলিটরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে কি না, সেখানে কোনো কারাপশন হচ্ছে কি না, সেই গভর্নেন্স রিলেটেড এই অ্যাক্টটা আনা হয়েছে। খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু হ্যাঁ কিছু জিনিস আমাদের প্রভিশনসগুলো হালকা উপরে উপরে দেখে নিতে হবে। স্পোর্টস গভর্নেন্স ইন ইন্ডিয়া। স্পোর্টস রেগুলেশন ফলস উইদিন দ্য জুরিসডিকশন অফ স্টেটস। স্টেটসের জুরিসডিকশনের মধ্যে পড়ে আন্ডার এন্ট্রি 33 অফ স্টেট লিস্ট অফ 7 শিডিউল। তাহলে কনস্টিটিউশনের 7 শিডিউলের স্টেট লিস্ট মানে লিস্ট 2 এর এন্ট্রি 33-তে রয়েছে স্পোর্টস রিলেটেড গভর্নেন্স। ফলে এটা স্টেটের আন্ডারে পড়ে, ফলে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা স্পোর্টস মিনিস্টার থাকে এবং তাদের ল থাকে আলাদা। Existing policies include the National Sports Policy and Sports Broadcasting Signals Mandatory Sharing with Prasar Bharati Act 2007। আগে আমাদের কি ছিল? ন্যাশনাল স্পোর্টস পলিসি ছিল, 1984 রিভাইজ করা হয়েছে 2021। এই পলিসিটাকে এই অ্যাক্ট রিপ্লেস করে দেবে এবং স্পোর্টস ব্রডকাস্টিং সিগন্যালস ম্যান্ডেটরি শেয়ারিং উইথ প্রসার ভারতী অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কি বলা হতো যে যে স্পোর্টস রিলেটেড যে কোনো নিউজ হবে সেটা প্রসার ভারতীর সাথে অবশ্যই শেয়ার করতে হবে। রিসেন্টলি ক্যাবিনেট অ্যাপ্রুভস ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 superseding 2001 policy. It's structured around 5 core pillars, মানে ন্যাশনাল স্পোর্টস পলিসি, এটা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট, কিন্তু এটা ন্যাশনাল স্পোর্টস পলিসি মেন 5টা কি পিলার্সের উপরে রয়েছে এবং এরা ফোকাস করছে কি যে মেকিং স্পোর্টস পিপলস মুভমেন্ট ইন্টিগ্রেটিং স্পোর্টস উইথ এডুকেশন। যে যেমন আমরা ছোট থেকে এডুকেশনটাকে প্রায়োরিটি দিয়ে আসি, তেমন যাতে স্পোর্টসকেও প্রায়োরিটি দিই সেটার দিকে ফোকাস করতে হবে। কি রেগুলেটরি বডিজ, কোন কোন রেগুলেটরি বডিজ রয়েছে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স রয়েছে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, রেসপন্সিবল ফর ফর্মুলেটিং ন্যাশনাল স্পোর্টস পলিসি, ফান্ডিং, implementing developmental programs. Sports Authority of India lays down policies and guidelines for sports delivery system. Indian Olympic Association responsible for India's participation in Olympic Games and other international multi-sports events, and National Sports Federation over 50 NSFs administered their respective sports. ফলে মোটা মোটা 4টে বডি রয়েছে। একটা হলো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এটা কি করছে? রেসপন্সিবল ফর ফর্মুলেটিং ন্যাশনাল স্পোর্টস পলিসি, যে দেশে স্পোর্টসটা রিলেটেড আমাদের ভিশন কী হবে, আমরা কী করে কাজ করব সেটা রিলেটেড পলিসি তৈরি করবে কে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস।
স্পোর্টস অথরিটি ইন্ডিয়া কী করবে, এই পলিসি এবং গাইডলাইনটাকে ইমপ্লিমেন্ট করবে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কী করবে, যত ইন্টারন্যাশনাল ইভেন্টস হচ্ছে তাতে ইন্ডিয়ার পার্টিসিপেশন এবং এটাকে রেগুলেট করবে। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন কী করবে, ওভার অ্যাডমিনিস্টার করবে যে সমস্ত স্পোর্টস রিলেটেড যে ম্যাটার রয়েছে সেগুলোকে অ্যাডমিনিস্টার করবে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন। কি হাইলাইট অফ দ্য অ্যাক্টে কী কী বলা রয়েছে, ন্যাশনাল স্পোর্টস বডিজ, এই অ্যাক্টের মাধ্যমে কিছু ন্যাশনাল স্পোর্টস বডি তৈরি করা হবে, যেমন কি ন্যাশনাল অলিম্পিক কমিটি, ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি, ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্পোর্টস ফেডারেশনস ফর ইচ ডেজিগনেটেড স্পোর্টস। এইবার যদি আপনাকে কেউ দেয় কোনো কোশ্চেন যে ন্যাশনাল অলিম্পিক কমিটি ইজ এ স্ট্যাচুটরি কমিটি, তাহলে কি হবে, এটা সঠিক হবে? হ্যাঁ, এটা সঠিক, কারণ এই অ্যাক্টের থ্রু তৈরি হচ্ছে, ফলে এটা একটা স্ট্যাচুটরি কমিটি। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি স্ট্যাচুটরি কমিটি, ন্যাশনাল রিজিওনাল স্পোর্টস ফেডারেশনস এগুলো স্ট্যাচুটরি ফেডারেশনস হবে। These bodies will affiliated with respective international bodies and will have affiliated units at the state and district level. এরা শুধু ইন্টারন্যাশনাল লেভেলের সাথে কাজ করবে না, এরা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এদের মানে রিচ রাখবে, যাতে মানুষ যারা ইউথ প্লেয়ার রয়েছে তারা সহজে তাদের এক্সপোজার পায়, একটা গ্রেট এক্সপোজার পায়। These bodies will governed by international character and statutes. আমাদের চেষ্টা যে ইন্টারন্যাশনালি স্পোর্টস রিলেটেড যে সমস্ত স্ট্যাচুট রয়েছে বা লস রয়েছে বা ক্যারেক্টার্স রয়েছে সেগুলো যাতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত গিয়ে সেই সমস্ত লস পালন করা হয়, সেটার দিকে এই বডিসগুলো ফোকাস করবে। এছাড়া ন্যাশনাল স্পোর্টস বোর্ড তৈরি হবে। কোড অফ এথিক্স ফর স্টেক হোল্ডার সেটিং মিনিমাম স্ট্যান্ডার্ডস ফর এথিক্যাল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্ট। ন্যাশনাল স্পোর্টস বডি কী করবে, যে কোড অফ এথিক্স তৈরি করবে, সেটিং মিনিমাম স্ট্যান্ডার্ডস তৈরি করবে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টকে এরা বিভিন্ন কাজে সাপোর্ট করবে। এই অথরিটি সমস্ত যেগুলো অথরিটি আসছে এরা আরটিআর আন্ডারে আসবে, যে এদের যে টাকা দেওয়া হলো সেই টাকাকে যদি দেখা গেল অলিম্পিকদের ডেভেলপমেন্টের জন্য অ্যাথলিটদের ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হয়েছে, সেই টাকা যে চেয়ারম্যান সে খেয়ে চলে যাচ্ছে, দানা খেয়ে যাচ্ছে, না গরু দানা খেয়ে যাচ্ছে, না ঘাস তৈরি করতে মাঠে সেই টাকা চলে যাচ্ছে, সেটা দেখবে আরটিআই অ্যাক্টের থ্রু আপনি দেখতে পারবেন। এই সমস্ত বডির উপরে আরটিআই অ্যাক্ট লাগবে, এইটা খুব ইম্পর্টেন্ট যে আরটিআই অ্যাক্ট এই সমস্ত বডির উপরে, রেগুলেটরি বডির উপরে চলবে। আচ্ছা, হ্যাঁ, টু বি অ্যাপয়েন্টেড টু এনএসবি, ন্যাশনাল স্পোর্টস বডি কে অ্যাপয়েন্ট করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে। এ পারসন মাস্ট হ্যাভ স্পেশাল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস গভর্নেন্স, স্পোর্টস ল অ্যান্ড আদার রিলেটেড ফিল্ডস। এমন একজন ব্যক্তি হলো এখানে থাকবে, অ্যাপয়েন্ট হবে। প্রথমত সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সার্চ কাম সিলেকশন কমিটি এটাকে মানে অ্যাপয়েন্ট করবে, এবং তাদের স্পেশাল নলেজ থাকতে হবে ইন দ্য এক্সপিরিয়েন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস গভর্নেন্স, স্পোর্টস ল অ্যান্ড আদার রিলেটেড ফিল্ডসে। ন্যাশনাল স্পোর্টস ট্রিবিউনাল, দেখা যাচ্ছে স্পোর্টস রিলেটেড কোনো ডিসপিউট তৈরি হলো, সেটা কোথায় সলভ হবে, ন্যাশনাল স্পোর্টস ট্রিবিউনালে সেটা সলভ হবে। ওভারসাইট ইলেকশনস, প্রত্যেকটা বডির ইলেকশন হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল এস্টাবলিশ ন্যাশনাল প্যানেল ফর ইলেকশন অফিসার্স, মানে যে ইলেকশন কন্ডাক্ট করানোর জন্য ন্যাশনাল প্যানেল ফর ইলেকশন অফিসার্স তৈরি করবে কে, সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করবে। প্রত্যেকটা ন্যাশনাল স্পোর্টস বডিতে ইলেকশন হবে, এটা একটা খুব ভালো জিনিস, যে হ্যাঁ আমি এমএলএ বলে বা এমপি বলে আমি একটা গভর্নেন্সের এই যে ফেডারেশন, রেসলিং ফেডারেশন রিলেটেড একটা কেস হয়েছিল, বিজেপি গভর্নমেন্টের আন্ডারেই হয়েছিল, কিন্তু সরকার খুব ভালো জিনিস সেটাকে সংশোধন করার জন্য একটা ইলেকশন মেথড, যে ডেমোক্রেসি সবসময় শুধু যে 5 বছরে অ্যাপ্লাই করা জিনিস তা না, ডেমোক্রেসি ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেটা প্যারেন্টিং হোক বা সেটা স্পোর্টস হোক বা সেটা আমাদের পার্লামেন্ট হোক। নিড ফর কম্প্রিহেন্সিভ স্পোর্টস ল, এই কম্প্রিহেন্সিভ যে একটা স্পোর্টস ল ছিল, ল এনেছে সরকার, এটার কেন দরকার ছিল? অ্যাবসেন্স অফ কম্প্রিহেন্সিভ ইউনিফর্ম স্পোর্টস ল, যেহেতু স্পোর্টস একটা স্টেট সাবজেক্ট, ফলে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা রুল ছিল, কিন্তু এখন যখন এই অ্যাক্ট কেন্দ্র সরকার নিয়ে এসেছে, ফলে প্রত্যেকটা স্টেটের জন্য একটা বলা যায় ইউনিফর্ম রুল চলে আসবে। পলিটিশিয়ান
ডমিনেশন ইন ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন। আপনারা জানেন যে এই কিছুদিন আগে রেসলিং ফেডারেশনকে নিয়ে নানান রকমের প্রবলেম শুরু হয়েছিল, ফলে আপনারা জানেন যে এই কি বলে রেসলিং ফেডারেশনকে নিয়ে একটা প্রবলেম শুরু হয়েছিল, ফলে এরকম যাতে পলিটিসাইজেশন কোনো একটা ন্যাশনাল যে ফেডারেশনসগুলো রয়েছে তাতে কোনো পলিটিসাইজেশন না হয়, তার জন্য একটা ইলেকশন প্রসিডিওর দরকার, তার জন্য এই অ্যাক্ট আনার দরকার ছিল। ওভারল্যাপিং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর কি অর্গানাইজেশন, প্রত্যেকটা যে সমস্ত স্পোর্টস রিলেটেড অর্গানাইজেশন ছিল প্রত্যেকেই বলছে যে আমরা স্পোর্টসকে ডেভেলপ করব। তার ফলে কি হচ্ছে যে একটা ওভারল্যাপিং রোল চলে আসছে, যেটা আমাদের এই অ্যাক্টের জন্য মানে আমাদের স্পোর্টসের জন্য, দেশের ইউথের জন্য খারাপ। তারপরে inadequate funding and utilization. Less than 40% of the allocated budget of 2022-23 was utilized for athletic development. যে বাজেট অ্যালোকেশন হচ্ছে তার 40%-এরও কম ইউটিলাইজ হচ্ছে, যেগুলো অ্যাথলেটদের ডেভেলপমেন্টের জন্য কি বলে ইউজ হচ্ছে। আমরা অ্যাথলিটদের কাছ থেকে ডিমান্ড করি যে আচ্ছা অলিম্পিকে যাচ্ছ, অলিম্পিক থেকে গোল্ড নিয়ে আসো, এই নিয়ে আসো, দেশের খুব কম আসছে, আমাদের ইন্ডিয়ার পারফরমেন্স অলিম্পিকে খুবই পুয়ার, 50-60তম পজিশন আমরা মানে এন্ড করি প্রতি বছর, ও গোল্ড তো প্রতি বছর আসেও না। সেখানে চায়না অত্যাধুনিক টেকনোলজি, আমেরিকাতে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে অ্যাথলেটদেরকে ট্রেন করা হয়। যদি একটা সুইমার হয় তাকে বিভিন্ন রকম ভ্যাকিউম টিউবের মাধ্যমে তাকে ট্রেন করা হয়, কিন্তু আমাদের দেশে সেগুলো নেই। তাহলে সেগুলো কোথায় টাকা তোমার খরচ হচ্ছে? 40% খরচ হচ্ছে শুধু স্পোর্টস অ্যাথলেটিক্সের ডেভেলপমেন্টের পিছনে। এটা মিনিমাম 70-80% হওয়া উচিত এবং আরও ফান্ডিং বাড়ানো উচিত, ফান্ডিং আরও বাড়াতে হবে। ইনএফেক্টিভ পলিসিস ইমপ্লিমেন্টেশন, ন্যাশনাল স্পোর্টস পলিসি revised in 2001 has not been successfully putting into practice. যে স্পোর্টস পলিসি রয়েছে স্পোর্টস পলিসি শুধু থাকলেই চলবে না, সেটাকে তো আমাকে অ্যাপ্লাই করতে হবে যাতে এই যে কী বলে অলিম্পিকদের ডেভেলপমেন্ট হয়। আর অলিম্পিক 2036, আমরা যে 36-এ অলিম্পিকের বিট করতে চলেছি, ইন্ডিয়া অলিম্পিক চাইছে যে 2036-এ ইন্ডিয়া অলিম্পিক হোস্ট করবে, তার জন্য আমাদের প্রথমে স্পোর্টস গভর্নেন্সটাকে বেটার করতে হবে। নাহলে অলিম্পিক হোস্ট করলাম আমরাই 50-60তম পজিশনে বাদ চলে গেলাম, সেটা যাতে না হয় সেটার দিকে আমাদের ধ্যান দিতে হবে। এখানে আরেকটা একটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল 2025। এইবার এই বিলটা যে অ্যাসেন্ট বাই প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিয়ে দিয়েছে, মানে এটা এখন অ্যাক্ট হয়ে গেছে, এইটা ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যাক্ট 2022 যেটা আনা হয়, সেই অ্যাক্টটাকে এটা অ্যামেন্ড করছে। এইবার প্রথমে জানতে হবে ডোপিং কী জিনিস। ডোপিং হলো কোনো আমার একটা দেহে দেখা যাচ্ছে এক্স হরমোন রয়েছে, ওয়াই হরমোন রয়েছে, জেড হরমোন রয়েছে, তার লেভেল দেখা যাচ্ছে যে এটাতে স্মল এক্স মিলিগ্রাম রয়েছে, এটাতে স্মল ওয়াই মিলিগ্রাম রয়েছে, স্মল জেড মিলিগ্রাম রয়েছে। এবার আমি চাই যে আমি স্পোর্টসে পার্টিসিপেশন করব, কিন্তু আমার এই এক্স হরমোনটা আমার এক্স না, X+2X হতে হবে, আমাকে এটা 2X পরিমাণ দরকার। তখন আমি বাইরে থেকে ইঞ্জেকশনের মাধ্যমে এই হরমোনের পরিমাণ বাড়াবো, এইটাকে বলা হয় ডোপিং করা। ফলে এই ডোপিং করলে কি হচ্ছে যে আমি আর্টিফিশিয়ালি তৈরি করছি, নিজের অ্যাথলেটিক পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছি, যেটা কি ভুল। অ্যাথলেটিক পাওয়ার আমি যদি এরকমভাবে সবাই যদি এরকম ডোপিং করতে থাকে, তাহলে একটা তো অ্যাথলেটিকের বডির উপরে হার্ম করে বিশালভাবে, তাদের বিভিন্ন রকম ডিজিজ হতে পারে, তারা মারাও পর্যন্ত যেতে পারে। এবং দ্বিতীয়ত, যে ব্যক্তি পরিশ্রম করে প্রকৃতভাবে এরকম কিছু না করে খেটে আসে, তার পক্ষে সেটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, তাকে হারানো, এরকম ব্যক্তিকে হারানো তার পক্ষে সেটা আনফেয়ার অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। ফলে এই অ্যান্টি ডোপিং যাতে না হয় সেটাকে বন্ধ করার জন্য ওয়ার্ল্ডে রয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাক্ট, এবং ইন্ডিয়াতেও সরকার এনেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, এবং তার আগে এনেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যাক্ট 2022। এর এম কি, যেটা বললাম যে প্রহিবিট ডোপিং ইন স্পোর্টস, প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক ফর টেস্টিং, ডোপিং কেউ করেছে কিনা তার জন্য ফ্রেমওয়ার্ক দেবে, টেস্টিং কী করে করতে হবে, এনফোর্সমেন্ট, এডুকেশন অফ
ভায়োলেশনস যাতে না হয় এবং সঠিকভাবে এনফোর্সমেন্ট হয় সেটার জন্য কী কী প্রবিধান নিতে হবে সেগুলো এই অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে। ইট গিভস এফেক্ট টু ইউনেস্কো কনভেনশন এগেনস্ট ডোপিং ইন স্পোর্টস। এইটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ন্যাশনাল যদি একটা সবাই মিলে সম্মতি জানানো হয় যে হ্যাঁ আমরা এই ক্ষেত্রে এরকম কাজ করা উচিত না, সেরকম একটা মানে কনভেনশনের পরে কেন্দ্র সরকার একটা বা রাজ্য সরকাররা অ্যাক্ট পাস করে যেটা ওই কনভেনশনের অনুযায়ী চলে। তাই ইউনেস্কো কনভেনশন এগেনস্ট অ্যান্টি ডোপিং এগেনস্ট ডোপিং ইন স্পোর্টস এটার উপরে বেস করে এই অ্যাক্ট আনা হয়েছে। এইটাতে যা বলা হয়েছে অলমোস্ট সিমিলার জিনিস এখানে বলা হয়েছে এই অ্যাক্টে। এইটা দুটো স্ট্যাচুটরি বডি তৈরি করছে, একটা হলো ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা, এটা হলো অ্যান্টি ডোপিং রুলসকে ইমপ্লিমেন্ট করবে। ন্যাশনাল বোর্ড ফর অ্যান্টি ডোপিং ইন স্পোর্টস ওভারসি করবে যে নাডা ঠিকঠাক করে কাজ করছে কিনা এবং অ্যাডভাইস করবে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে আর রেগুলেশনসে আর কি চেঞ্জেস আনা উচিত। চেঞ্জেস মেড ফ্রম দ্য আর্লিয়ার অ্যাক্ট, এই যে নতুন অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এটা আর্লিয়ার যে পুরোনো অ্যাক্ট ছিল 2022 এর অ্যাক্ট ছিল, এটাতে কী কী চেঞ্জেস এনেছে। অ্যাপিল প্যানেল পাওয়ার টু কনস্টিটিউট অ্যাপিল প্যানেল অ্যান্ড প্রেসক্রাইবড অ্যাপিল প্রসিজিওর হ্যাজ শিফটেড ফ্রম ন্যাশনাল বোর্ড টু সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে ছিল যে অ্যাপ্লিকেশন প্রসিজিওর ছিল সেটা ন্যাশনাল বোর্ডের কাছে ছিল, এখন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দিয়ে দেওয়া হবে। অটোনমি অফ অ্যান্টি ডোপিং বডিজ, নাডাকে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে যে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রেশার থাকবে না বা কোনো স্টেট গভর্নমেন্টের কোনো প্রেশার থাকবে না। ইন লাইন উইথ ওয়াডা নর্মস অফ ইউনেস্কোর যে অ্যান্টি ডোপিং ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং নর্ম রয়েছে সেটার স্ট্যান্ডার্ডসকে মেনটেন করে এটাকে নাডাকে ইন্ডিপেন্ডেন্ট বডি বানানো হচ্ছে, অটোনমি দেওয়া হচ্ছে। স্পেসিফাইড বডিজ ক্যান অ্যাপিল টু সিএএস মানে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস ইন সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডে যে সিএএস রয়েছে, আগে কি হতো যে ভারতের যে কোনো ব্যক্তি যে কোনো অ্যাথলেটের নামে তোমরা বা ইন্ডিয়াতে যে কোনো ব্যক্তি যে কোনো অ্যাথলেটের নামে কেস করতে পারতো বা অ্যাপিল করতে পারতো যে আচ্ছা ও টেস্টোস্টেরন বুস্টার নিয়েছে। কিন্তু এখন এই যে এই অ্যাক্টের মাধ্যমে নাডাকে এমন কিছু পাওয়ার দেওয়া হয়েছে যে নাডাই একমাত্র বা সেন্ট্রাল গভর্নমেন্টে একমাত্র স্পেসিফাই করতে পারবে আচ্ছা যে আচ্ছা তুমি মিস্টার এক্স এই স্পোর্টস ফেডারেশনের পার্ট, আচ্ছা এই স্পোর্টস ফেডারেশন বা এই ডিস্ট্রিক্ট ফেডারেশন এরা অ্যাপ্লাই করতে পারবে যে হ্যাঁ ওই ব্যক্তি এরা লেজিটিমেট, এরা অ্যাপ্লাই করতে পারবে কোনো ব্যক্তির প্রতি যে এ ডোপিং ইউজ করেছে কি করেনি। ম্যান্ডেটরি অ্যাক্রিডিশন অফ টেস্টিং ল্যাবস ফ্রম ওয়াডা আনলাইক আর্লিয়ার ভলেন্টারি প্রভিশনস। টেস্টিং কোথায় হবে এবং কি করে হবে তার জন্য স্পেসিফিক রুলস তৈরি করা হচ্ছে এবং অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশনস আচ্ছা ইট অ্যাডপ্টস অ্যান্টি ডোপিং কোডস ডেফিনেশনস অ্যান্ড শিডিউলস গিভেন দেম ফোর্স অফ ল। যে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং কোড রয়েছে সেটার ডেফিনেশনস এবং শিডিউলসকে এটা এই অ্যাক্ট নতুনভাবে ইমপ্লিমেন্ট করছে এবং সেটাকে লয়ের ফোর্স ইন্ডিয়াতে এই অ্যাক্টের মাধ্যমে দেওয়া হলো, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটাই অনেক লম্বা হয়ে গেছে, ফলে আমরা যে আমাদের বাকি যে দুটো পোর্শন রয়েছে, একটা জানভিশোস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল 2025 এবং এই বাকি যে নিউজ ইন শর্টস রয়েছে এটা আমরা পরের ভিডিওতে কমপ্লিট করে নেব। ধন্যবাদ।